এই যে দেখেন কোরআন শরীফ সব কোনো জিহাদি বই এখানে একটাও নাই, কিন্তু এখান থেকে এক একটা বই দিয়ে উদ্ধার দেখায় তাদেরকে জঙ্গি ট্যাগ দিত। নিজেরা রাখতো, ধরে আনতো, তাদেরকে কাউকে কাউকে এই বইগুলো উদ্ধার দেখায় জঙ্গি ট্যাগ দিত। ওকে, আমি এই জায়গায় 3 দিন থেকেছি। জিহাদি বই এখানে একটাও নাই, কিন্তু এই বই নাই, কোরআন শরীফ, হাদিস, এগুলো সব ওখানে। এই যে কয়দিন আগে ভিজিট করে আসছে এই আয়নাঘর, এই বইগুলো উদ্ধার দেখায় জঙ্গি ট্যাগ দিত। এগুলো ওখানে প্রশাসন আগে জমা করে রাখতো, ধরে নিয়ে দাড়ি বড় করতো। দাড়ি বড় হয়ে গেছে, আমি জিজ্ঞেস করলাম আপনাকে তো আমি চিনি মেবি। বলছে হ্যাঁ আপনি তো আমাকে চিনবেনি, দেখা হয়েছিল আমাদের। আমি বললাম আপনার তো দাড়ি ছিল না। বলছে আমি এখানে 4 মাস ধরে আসি, আমাকে দাড়ি কাটার সুযোগ দেয় না। তা আমি বললাম দিস ইজ সিম্বল। বলছে এইটা সিম্বল হচ্ছে আমাকে তারা 2 দিন পরে, আমার ট্রেনিং হয়েছে, 2 দিন পরে তারা আমাকে ইসের সামনে নিয়ে যাবে, মিডিয়ার সামনে। আমাকে বলতে হবে আমি জঙ্গি সংগঠনের সাথে আছি এবং আমি অমুক সংগঠন করি, সেই সংগঠনে আমি কর্মী। প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট জঙ্গি এবং আর একটা জিনিস দেখাই। লাস্ট, সরি আমি একটু সময় নিয়ে ফেলছি। দেখা যায় উপরে বন্দুক, উপরে বন্দুকের উপরে ছেলেরা গুলি ধারণ করার জন্য নিচে সালাত আদায় করতেছে ওই রাজপথে। এটা ছিল মুভমেন্ট। 2024 যারা বলেন, 2024 যারা কেউ কেউ বলতে চেষ্টা করেন যে এটা একটা শুধুমাত্র একটা সেকুলার মুভমেন্টের অংশ, আর আমি বলি এখানে আমাদের ছেলেরা দাঁড়িয়ে এক পাশে কেউ গান গাচ্ছেন, ঠিক তার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করছেন, জামাতের সাথে খুতবা দিচ্ছেন, আল্লাহর কাছে হাত তুলছেন, চোখের পানি ফেলছেন। এবং ওই দিন সংসদ এবং গণভবন দখল করে হাত তুলে চোখের পানি ফেলে চিৎকার করে তারা বলেছিল যে জন্য আন্দোলন করেছি, আল্লাহ এই বাংলাদেশ তৈরি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে নেওয়ার তৌফিক দান করুন। সুতরাং আন্দোলন আমাদের চলছে। আসুন, জেনারেল থেকে আমাদের বের হতে হবে, ট্র্যাডিশন থেকে বের হতে হবে, ইন্টেলেকচুয়াল লাগবে, বাট ফাইনালি ফান্ডামেন্টাল ইস্যুতে আমরা আমাদের বাংলাদেশের পারপাসে কাউকে ছাড় দেব না। আমাদেরকে মাঝে মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়, সত্যি কি আমরা দুর্নীতি রোধ করতে পারবো? সত্যি কি আমরা মাদক বন্ধ করতে পারবো? সত্যি কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাস মুক্ত করতে পারবো? আসলেই কি সত্যিকার অর্থে যে স্লোগানে 24-এ গণ অভ্যুত্থান হয়েছে, মেধা না কোটা, সে মেধার রাজ্য কি আমাদের এই বাংলাদেশ তৈরি হবে? আমি একটা কথা বলি, 2024 সালের আজকের এই 4 আগস্ট একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছিল, পরশু নয়, আমরা পরশু পর্যন্ত অপেক্ষা করব না, আগামীকালই লং মার্চ টু ঢাকা। এই ঐতিহাসিক সিদ্ধান্তের আজকের দিন, আর তারপরের বিজয়টা কালকে। আমি ঠিক আজকে বলছি, আমরা আজকে বলছি, ঠিক পরশু নয়, আমরা আগামীকালই সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চাঁদার টুটি চেপে ধরব। এবং আমাদের 5 তারিখে 11টা, 11:30, 12টা, 1টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত টেলিভিশনের স্ক্রলে ব্রেকিং নিউজ আসে নাই, চিফ অফ আর্মি বক্তব্য দিতে দাঁড়াননি, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় উল্লাস করছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত হেলিকপ্টার আমরা দেখি নাই, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কেউ বলেও বিশ্বাস করাতে পারে নাই শেখ হাসিনা পালাচ্ছে। এই অবিশ্বাস্য ঘটনা 2024-এর 5ই আগস্ট আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে কোনো রাজনৈতিক কর্মী কিংবা পলিটিক্যাল উইল ছাড়াও পাবলিক উইলে এই বাংলাদেশ পরিবর্তন 2024-এ হয়েছে। পাবলিক উইলে বাংলাদেশ পরিবর্তন হবে। একটা কথা আপনাদেরকে ক্রিটিসাইজ করা হয়। আমি এখন এমপি থেকে আপনাদের কাতারে বসছি, আপনাদের কাতারে বসে কথা বলছি। এই একটু আগে আমি একটা ট্রেনিং সেশন থেকে এসেছি, আমাদের মিনিস্টার বক্তব্য দিয়েছেন। প্রত্যেক লাইনে লাইনে বলা আছে পলিটিক্যাল উইল, পলিটিক্যাল উইল, পলিটিক্যাল উইল।
হোয়াট ইজ পলিটিক্যাল উইল? পলিটিক্যাল উইল তো আমাদেরকে বারবার বলতো এইবার না ঈদের পর, পলিটিক্যাল উইল তো বলতো এই ঈদের পর না তার ঈদের পর, আর আমরা বলছি এবার এইবারে হবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পলিটিক্যাল উইল? পলিটিক্যাল উইল ছিল, যদি তাই হতো তাহলে 2024-এও হতো না, 2029-এ হওয়ার কথা ছিল। আমি পলিটিক্যাল ওয়ার্কার, তো আমি সেই জায়গা থেকে বলছি, আমার দায় নিয়ে বলছি, আমার ব্যর্থতা নিয়ে বলছি। সেকেন্ড থিং, পাবলিক উইল। একটু পিছনে যান, 52 ভাষা আন্দোলন মনে আছে? কারা করেছে? মনে আছে? 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন মনে আছে? 71 মনে আছে? এই যে প্রত্যেকটা ধারায় যেই শিক্ষার্থীরা আন্দোলনে সফল হয়েছে এবং তারা যখন যে আন্দোলনে নেমেছে ব্যর্থতা তাদেরকে স্পর্শ করে নাই, এই শিক্ষার্থী, এই জেনজি জেনারেশন সামনের দিনের বাংলাদেশকে অবশ্যই আলোর পথ দেখাবে, তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। কেন পারবে না জানেন? আপনার দলমতের ঊর্ধ্বে উঠে একটা স্লোগান তুলেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস। আর জাস্টিস কখনো হারে না, এটা তো জিতেই আছে। কি জিতে আছে? আপনারা কি স্লোগান তুলেছিলেন? উই ওয়ান্ট জাস্টিস মিন্স জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা চলে গেছে। সত্য আসবে বলা হয় নাই, সত্য এসে গেছে। গ্রামাটিক্যালি আপনারা যারা অ্যারাবিকে ভালো আছেন, জানবেন, সত্য আসবে বলা হয় নাই, সত্য এসে গেছে এবং মিথ্যা বিতাড়িত হয়েছে। মিথ্যার পতন অবশ্যম্ভাবী। সুতরাং সেই কোরআনের ডেফিনেশনকে সামনে রেখে আমরা নিশ্চিত একটা কারাপশন ফ্রি বাংলাদেশ গড়তে পারবই ইনশাআল্লাহ। যদি না করেন তাহলে কি হবে জানেন? এই যে আহনাফ, এই যে শাকিল, এই যে আবু সাইদ, এই যে মুগ্ধরা স্লোগান দিয়েছিল, আমরা স্লোগান ধরেছিলাম, আপনারা ধরেছিলেন। স্লোগানটা আমাদের সবার মুখে আছে, আবু সাইদ মুগ্ধ, যুদ্ধ তো শেষ হয় নাই আমাদের। আমরা উই ওয়ান্ট জাস্টিসের জন্য নেমেছিলেন। জাস্টিস যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। এবং ফাইনালি একটা কথা মাথায় রাখতে হবে, যত মত পথের কথা বলেন, ইভেন আমিও যদি আমার কথা বলি, আমিও যদি আমার পার্টি পারপাস বলি, আপনি নিশ্চিত থাকেন এটা দিয়ে মানুষের মুক্তি হবে না যতক্ষণ পর্যন্ত মুক্তির জন্য আমরা ইসলামাইজেশনের পথে এই সমাজ রাষ্ট্রকে ধাবিত করতে না পারব। কেন? আমরা পার্লামেন্টে কথা বলতে গিয়ে বিভিন্ন ওয়ার্ল্ড কনটেক্সটে সূচকগুলো বলি আর কি। বাংলাদেশের সুখী দেশের নাম কি? ফিনল্যান্ড। সুখী দেশের নাম কি? মানে আমি বলতেছি আর কি, সুখী দেশের নাম কি? সিঙ্গাপুর। আপনি আবার ঠিক ওই কন্টেস্টে একটু ঘুরিয়ে তাদের সূচকটা ধরেন, যে সবচেয়ে পৃথিবীতে এখন পর্যন্ত সুইসাইডাল কেস কোন দেশে বেশি? এই যারা উন্নত বিশ্ব সুখী দেশ, হ্যাপিনেস কান্ট্রি, ডেভেলপমেন্ট কান্ট্রি না, যারা ডেভেলপ করে এখন আমাদেরকে সবক দেয়, সেই সমস্ত দেশে আবার সবচেয়ে সুইসাইডাল কেস, সবচেয়ে ডিভোর্স বেশি, সবচেয়ে সেপারেশন বেশি। প্রমাণ করে এই সমস্ত হ্যাপিনেস মূলত আমাদেরকে একটা চোখে কালো চশমা দিয়ে আমাদেরকে সবক দেওয়া হলো উদ্দেশ্য। মূলত তাদের ভিতরে শান্তি নাই, শান্তিটা মূলত ইসলামের কাছে। আমি এটা এই জন্য বলি যে আজকে এই উন্নত বিশ্বের যে মানে সবকের কথাগুলো আমরা শোনাই, ডেমোক্রেসি ডেমোক্রেসি ডেমোক্রেসি। কি ডেমোক্রেসি?
300 জন পার্লামেন্ট মেম্বার হয়েছে, একটা মেজরিটি পার্টি, তারা ওন করেছে, বিল পাস হয়, আমাদেরকে বলা হয় আমরা ল মেকার। একজন হাসতে হাসতে আমাদেরকে বলছিল যে আমরা কি আসলে ল মেকার নাকি আমরা ল সাপোর্টার? সাপোর্টার মানে বুঝতেছেন তো, ওই যে দেখেন না কি পড়ে না আইনগুলো করে 1 ঘন্টা আগে আমাদের টেবিলে দিয়ে যায়, দেওয়ার পরে কিছুক্ষণ আলোচনা হয়, হওয়ার পরে স্পিকার থেকে বলা হয় এখন হাউজে দিচ্ছি, যারা হায়ের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা নায়ের পক্ষে আছেন না বলবেন। তো যে কিছুই বলে নাই, পেপারটা একবারও দেখেই নাই, সে ওই যে পার্টি হাত জাগাইছে, তো পার্টি যেহেতু হাত জাগাইছে তার হাত নামাই রাখার তো কনস্টিটিউশনালি তার সুযোগ নাই, তাহলে তো সে সংসদ সদস্য বা থাকবে না তার। তো সে তো ল মেকার না, সে হলো ল সাপোর্টার। সে এটা সাপোর্ট করছে, সমর্থন করে টেবিল চাপড়িয়ে বলে দিয়েছে হ্যাঁ ইয়েস। তো আপনি কি ডেমোক্রেসির কথা শুনাচ্ছেন আমাদেরকে? কনস্টিটিউশনে তো আমাকে আটকে রেখেছে, কনস্টিটিউশনে তো আপনাকে বলে দিয়েছে আপনি অন্ধভাবে দলের পক্ষে সাপোর্ট করে যাবেন। এই অন্ধভাবে একটা কনস্টিটিউশন দেশকে কি ডেমোক্রেসির দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, কি গণতান্ত্রিক চর্চা আপনার মধ্যে করছে? সেই গণতান্ত্রিক চর্চার প্রেক্ষাপট ধরে যদি আজকে আলোচনা করি, তাহলে আজকে তো আমাদেরকে বলাই হচ্ছে যেহেতু জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়ে 2024-এর প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের ক্ষমতায় বসিয়েছে, সুতরাং আমরা তো আমাদের লোকই বসাবো। তা আমরা আমাদের লোকই বসাবো এই কথা তো শেখ হাসিনাই বলেছিল। শেখ হাসিনার এই কথার বিরুদ্ধেই তো মেধা না কোটার বিপরীতে মেধার স্লোগান দিয়েছিল। আর আজকেও এসে যদি 26-এ আমাদের এই কথা শুনতে হয় যে আমরা যেহেতু ক্ষমতায় সুতরাং আমরা আমাদের লোককে বসাবো, এইটাই তো হওয়ার কথা, তাহলে এটার বিরুদ্ধেও আবার আন্দোলন হতে বাধ্য। হতে পারে, আপনি বলতে পারেন, একটা কোশ্চেন তৈরি হতে পারে। খুব সিম্পলি আমরা ইউনিভার্সিটিতে বলতাম, স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতাম কোন পার্টি, কয় ভাই কোনো পার্টি টার্টি করি না, নর্মাল আছি। আমি বললাম নর্মাল মানে কি? কয় ভাই ভেরি নর্মাল, সিম্পল, ডান বাম বুঝি না। আমি বললাম এইটা তো 2 শ্রেণী, এটা হলো শিশু, এটা হলো পাগল। সরি আপনাদের বলছি না, ওই সময় আমরা গল্প করতাম যে তুমি কোনো পার্টি করো না, তুমি ডানে বামে যাও না, কোনো কিছু বোঝো সোজা এইসবের মধ্যে তুমি নাই। তো এটা তো 2 ক্যাটাগরির লোক আমরা বলে থাকি আর কি, একটা হলো শিশু আর একটা হলো পাগল। এর বাইরে প্রত্যেকেরই তো একটা মত আছে, প্রত্যেকেরই তো একটা ফিলসফি আছে, প্রত্যেকেরই তো একটা ভিশন আছে, মিশন আছে, সিস্টেম আছে, তাতে একটা থিঙ্কিং আছে। সো তোমার নাই? বলছে হ্যাঁ আছে। এই লাস্ট ইলেকশনে ভোট দিতে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। ভোট দিয়েছো? হ্যাঁ তা তো দিয়েছি। তার মানে কি স্বতন্ত্র? বলছে আমি ওটা একটা পার্টি। যে কোনো পার্টি কোনো, এটা হলো বড় পার্টি, কারণ সে যে কোনো দিকে পার্টি হিসাবে মুভ করতে পারে, সব পার্টি তার হাতে, যেহেতু সে স্বতন্ত্র। তো বলছি আমি স্বতন্ত্রকে দিয়েছি। আমি বললাম তাহলে তো তুমি সব পার্টির মূল পার্টি। আমি এই কথাটা বলছি এই জন্য যে পলিটিক্যালি আমাদের একটা মিশন আছে, একটা ভিশন আছে, একটা আইডিওলজি আছে, একটা থিঙ্কিং আছে, একটা ফিলোসফি আছে। কিন্তু পলিটিক্স হচ্ছে একটা স্টেটের ডেভেলপমেন্ট অথবা সেখানকার স্টেবিলিটির জন্য অনলি 5%। 95% হবে সেখানকার মেধা, দক্ষতা, যোগ্যতা এবং ওখানকার আদর্শিক ভিত্তির উপরে। অথচ আমাদের টোটাল উল্টে গিয়ে 95% চলে আসছে পলিটিক্সে, আর 5% বাকি আমাদের সবাইকে ভাগ করে দিয়ে বলা হয়েছে যে এবার আপনারা শান্ত থাকেন। আমরা শান্ত থাকবো না। নো, এই শান্ত থাকবো না বলেই তো 2024-এর 2 আগস্ট রেভলিউশন হয়েছে। এই ভাগাভাগির মধ্যে আমরা নেই। আমি শেষ করতে চাই শেষে 2টো কথা বলে। সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন, সুধী মণ্ডলী আছেন, আমার অত্যন্ত প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এখানে আছেন। নাম্বার 1, এই বাংলাদেশটাকে যদি সামনে আমাদের এগিয়ে নিতে হয়, প্রথম আমাদেরকে ধারণ করতে হবে আমরা এই দেশটা লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না। এই দেশটা কারো বাপের, দেশটা কারো দলের,
দেশটা কারো ব্যক্তির, এই চিন্তার ঊর্ধ্বে উঠতে গিয়েই আমাদের এই আহনাফরা জীবন দিয়েছে, আবু সাইদরা মধ্যরা জীবন দিয়েছে, এবং তারা সেদিন স্লোগান দিয়েছিল পানি লাগবে ভাই পানি। আজকে তোমাদের আমাদের সবাই মিলে স্লোগান তুলতে হবে, ভাই সততা লাগবে, ভাই দক্ষতা লাগবে, মেধা লাগবে, যোগ্যতা লাগবে। আমরা মুগ্ধ পানি দিয়ে গেছে, আমরা সততার এই শূন্যতা পূরণ করতে প্রস্তুত আছি। নাম্বার ওয়ান। নাম্বার টু, দিস ইজ মাই লাস্ট অ্যান্ড ফাইনাল স্পিচ। আমরা যদি দেশটাকে এগোতে চাই, বলি না এই আপনি কিন্তু এটা করবেন, ঠিক আছে? আমার এক টিচার সুপারভাইজার ছিলেন আমার পিএইচডির, উনি বলতেন তুমি এরকম আঙ্গুল করো না, বক্তৃতা দেখি প্রায় বক্তৃতা করো লিচুতলা। রাজশাহী ইউনিভার্সিটি আমাদের লিচুতলায় বক্তৃতা করতাম তো ভাইয়েরা আমার, তো উনি আমাকে এরকম আঙ্গুলটা উনি সামনে দিয়ে দেখালেন, ভাইয়েরা আমার। তো মাসুদ তুমি বলো তো ওই যে ভাইয়েরা আমার বলো লিচুতলায় যে বক্তৃতাটা। আমি বললাম স্যার এই যে ভাইয়েরা আমার। তো বলো তোমার একটা আঙ্গুল হচ্ছে ভাইয়েরা আমারের দিকে, আর তোমার 3 ফিঙ্গার তোমার নিজের দিকে। একটা আঙ্গুল সামনে আর 3টা আঙ্গুল আমার নিজের দিকে। অ্যান্ড দিস ইজ লাভ। এই 3টা আঙ্গুলকে আমি চেপে ধরে আমার দিকে তাক করে আমি একটা আঙ্গুল দিয়ে পৃথিবীকে শাসন করে বলতেছি সব ঠিক হয়ে যাও, অথচ 3টা আঙ্গুল আমাকে স্মরণ করে দিচ্ছে পৃথিবী ঠিক হওয়ার আগে তুমি ঠিক না হলে পৃথিবী ঠিক হবে না। এই কথাটা আজকের না, এই কথাটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। সূরা রাদের 11 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি স্টুডেন্ট লাইফে ন্যাশনাল ডিবেট কম্পিটিশনে যখন এসেছিলাম তখন প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া। তো আমি এই আরবিটা যখন বললাম, মানে আমার বক্তব্যের এক ফাঁকে, তো দেখলাম যে কেউ কোনো উৎসাহ উদ্দীপনা নাই, মানে মাদ্রাসার ছাত্র তো আরবি বলবে, এটাই স্বাভাবিক। তা আমি এটা যখন একটু ইংরেজিতে বললাম, যখন এটাকে আমি ইংরেজিতে বলার চেষ্টা করলাম, ইফ উই উইশ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট চেঞ্জ ইউর সেলফ আর হ্যান্ডস ক্লাব। আমি বললাম যে ভাই একটু আগে আমি এটা মনে মনে বলতেছিলাম যে একটু আগে আমি আরবিটা বললাম, কোরআনের কথা বললাম, বাট কোনো রকম আপনাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা নেই। বাট ওই কোরআনের কথাটাই যখন আমি বললাম, ইফ ইউ উইশ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট চেঞ্জ ইউর সেলফ, আগে নিজের পরিবর্তন হলেই কেবলমাত্র সমাজ এবং রাষ্ট্রটা পরিবর্তন হবে। এটা ইসলামের সেন্স, কোরআনের সেন্স, মেসেজ ফ্রম দ্য হোলি কোরআন। সেই জিনিসটাকে তো আমরা ধারণ করছি না বলেই আমি সবার পরিবর্তন চাই, শুধু আমার ছাড়া। আমি আপনাদের অনুরোধ করতে চাই, এমআইও এটা শুধু একটা ইউনিভার্সিটি না, আমি মনে করি এটা একটা ফিলসফি, এটা একটা থিঙ্কিং, এটা একটা আইডিওলজি, এবং ফাইনালি ইউনিভার্সিটি অ্যাবসলিউটলি একটা রেভলিউশন। এবং সেই রেভলিউশন, এই ইউনিভার্সিটি এমন কিছু ছাত্র তৈরি করবে যারা শুধু স্টুডেন্ট হবে না, তারা রেভলিউশনারি হবে, যোদ্ধা হবে, এই দেশকে তারা মুক্ত করবে। কেন করবে?